সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা হয়তো সকলে জানেন বেশ কিছু শরণার্থী বা যারা বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে প্রবেশ করেছে, তারা কিন্তু এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। অনেকেই অনেক রকমের কোশ্চেন করছেন, অনেকেই বলছেন যে দাদা আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, এখনও মেল আসেনি, বলছে মেল চেক করতে 20 দিন হয়ে গেল, কারো কারো আরও বেশি হয়ে গেল। অনেকেই বলছেন দাদা আমরা আবেদন করেছি এখনও আইবি ভেরিফিকেশনের ডাক পাইনি। অনেকেই আবার বলেছেন দাদা আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট এখনও পাইনি। অনেকেই বলছেন দাদা আমরা নতুন করে আবেদন করতে চাই, কিভাবে আবেদন করব। অনেকেই বলছেন আবার যে হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাবো, কিভাবে ক্যারেক্টার সার্টিফিকেট বানাবো, বাংলাদেশের ডকুমেন্ট নেই কিভাবে আবেদন করব। এই যে নানা রকমের কোশ্চিন একদম কমেন্ট ভরে ভরে কিন্তু আপনারা করছেন, যার জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই কিছু না কিছু তথ্য নতুন আপনাদের দিয়ে থাকি এবং আপনাদের প্রবলেমের সলিউশন কিন্তু করে থাকি। তো আজকে এতগুলো কোশ্চেনের যে উত্তর সেটা আমরা দেখব। সাথে সাথে আপনারা যদি দেখেন কোনো রকম বাংলাদেশি ডকুমেন্ট নেই তাহলে কিভাবে করতে পারেন, বা যদি দেখেন আপনারা 2014 সালের পরে এসেছেন তাহলে কি করবেন। অনেকেই রয়েছেন যারা 2024-এর মধ্যে এসেছেন তাদের জন্য এক নিয়ম রয়েছে, যারা 2024-এর পরে রয়েছেন তাদের জন্য এক নিয়ম রয়েছে। আর অবশ্যই আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা একটা না একটা সলিউশন আপনার জন্য কাজ হবেই। আমি আজকে দেখাবো টোটাল 3টে সলিউশন। 3টের মধ্যে কিন্তু প্রথমটা কিন্তু আপনাদের অনেকেরই হবে, অনেকেরই হবে না, দ্বিতীয়টা ম্যাক্সিমাম মানুষের হবে, আর তৃতীয়টা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় কিন্তু অনেকেরই হবে। তো কী সেই পদ্ধতি, কিভাবে আপনারা ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন, বা যারা বৈধভাবে মনে করুন ভারতীয় হয়ে থাকতে চান তাদেরকে কিন্তু এই প্রসেসগুলো ফলো করতে হবে। সিএএ আইনের মাধ্যমে কী কী বলা হয়েছে সমস্ত কিছু এ টু জেড আমরা দেখব, এবং সাথে সাথে আমরা দেখব যারা সিএএ আইনের মাধ্যমে মনে করুন নাগরিকত্ব পাচ্ছেন না, সিএএ আইনের আওতার পড়ছে না, বাইরে পড়ছে, তারা কিভাবে করবে, বা এলটিবি কি মানে ভিসা যে রয়েছে সেটার মাধ্যমে কিভাবে নাগরিকত্ব অর্জন করতে পারে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলতে চাইবো, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ইনেবল করে নেবেন। চলুন প্রথমত আমরা দেখে নিই যে হিন্দুদের জন্য কি খুশির খবর, যেটা অনেক দিন আগেই ছিল, আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম, আজকে আরেকবার কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কার করে বলছে যে সিএএ কাট অফ ডেট এক্সটেন্ডেড 2025, এটা 2025-এর নোটিফিকেশনে কিন্তু জানানো হয়েছিল। কি হয়েছিল যে খুশির খবর 2014 থেকে 24 পর্যন্ত সকল বাংলাদেশি সিএতে আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে এটা কিন্তু ভুল, আবেদন করতে পারবে না, কিন্তু তারা অনেক কিছুতে ছাড় পেয়েছে। কি ছাড় পেয়েছে সেটা আমরা আস্তে আস্তে দেখব। আর সাথে সাথে কিন্তু আমরা এটাও দেখব যে এই যে 2014 থেকে বাড়িয়ে 2024 অবধি এক্সটেন্ড করা হলো, এই ইয়ারটাতে মনে করুন যারা এসেছে তাদের কি করণীয়, এবং 2024-এর পরেও অনেকে এসেছে তাদের কি করণীয় সেটাও কিন্তু আমরা দেখব। আচ্ছা কি বলছে, বলছে আসল কাট অফ তারিখ ছিল 2014 সালের 31শে ডিসেম্বর, এবং স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন করার জন্য ভারতে প্রবেশের কাট অফ তারিখের জন্য 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়ানো ঘোষণা করেছে। যদিও এখানে কিন্তু সিএ আওতায় তারা সরাসরি আবেদন করে নাগরিকত্ব পাবে না, কিন্তু তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। কি ছাড় দেওয়া হয়েছে সেটা আবার আমরা দেখব। দেখুন এখানে পরিষ্কার করে বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম বারংবার কিন্তু বলেছিলেন যে এই সিএর মাধ্যমে যারা নাগরিকত্ব পাচ্ছেন বা সার্টিফিকেট পাচ্ছেন সেটা কোনো কার্যকরী নয়। তার ব্যক্তিত্ব বা তার যে মনে করুন যে এগেনস্টে শ্রমিক ভট্টাচার্য কিন্তু বক্তব্য রেখেছিলেন। তাছাড়া আমরা দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বারংবার আমাদের অমিত শাহজি তিনি কিন্তু অনেক বক্তব্যতে বলেছেন যে হিন্দুদের কোনো ভয় নেই। আমরা দেখেছিলাম যে আমাদের যে পাস্ট মানে মুখ্যমন্ত্রী ছিল তিনি কিন্তু অনেক রকমের বক্তব্য করতেন এই সিএ নিয়ে, যাকে ক্যা বলা হতো, তারপর আরও নানা রকম। তো সেই নিয়ে কিন্তু অনেকেই বলেছিল। আমরা যদি দেখি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। কে জানিয়েছে? যেমন আমি আপনাদের বলবো যে শ্রমিক ভট্টাচার্য যিনি রয়েছেন তিনি, তাছাড়া কিন্তু আরও তাদের যে নেতামন্ত্রী তারা কিন্তু অনেকেই এটাকে সাধুভাব জানিয়েছিল 2025-এ যখন এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল। আমি নোটিফিকেশন সহ ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে ক্লিক করে সরাসরি এই যে নোটিফিকেশন আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতে পাবেন, তাই না? তো চলুন দেখি তারপরে কি বলা হয়েছে। সিএর সময়সীমা 2014 থেকে 2024 পর্যন্ত বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত ধর্মীয় নিপীড়নের শিকার ভঙ্গ বিচ্ছিন্ন অসংখ্য পরিবার নতুন আশার আলো পেল। যদিও আমি আপনাদের বারংবার বলছি 2014 সালের পরে 2024 অব্দের কাট অফ ডেট এক্সটেন্ড করলেও আপনারা কিন্তু আবেদন করতে পারছেন না, আপনারা ছাড় পাচ্ছেন। কি কি ছাড় পাচ্ছেন সেটা আমরা দেখব। আচ্ছা আপনার নেতৃত্বে ভারতের আরও কিন্তু মানবিক ও সুরক্ষিত হচ্ছে। আচ্ছা তারপরে কি বলছে, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের জন্য 2014-র 31শে ডিসেম্বরের পরিবর্তে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত আসা সমস্ত শরণার্থীদের সুরক্ষা প্রদান করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই যে সুরক্ষা
সুরক্ষা প্রদান করলো, এইটা হচ্ছে মূল কথা। যে আমরা অনেকেই জানি হয়তো আবেদন করতে পারবে, আসলে আবেদন করতে পারবে না, কিন্তু সুরক্ষা প্রদান করা হলো। কি সুরক্ষা প্রদান করা হলো সেবার আমরা যদি আরও ডিটেলসে দেখি, বলছে ভারতবর্ষে প্রবেশের সময়সীমার তারিখ বাড়িয়ে বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের মুক্তি দিল ভারত সরকার। কি বলছে, খুব জলদি তারা ভারতের নাগরিকত্ব আইনের ধারার মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিকত্ব হতে পারবেন। অর্থাৎ এখানে একটা আশার আলো দেখা যাচ্ছে কি, যে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যারা এখন বর্তমানে সিএতে আবেদন করতে পারছে, কিন্তু তারপরে যারা এসেছে তারা কিন্তু পারছে না। কিন্তু 2024 সালের 31শে ডিসেম্বর অবধি ছাড় দেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে পরবর্তীতে তারাও কিন্তু সিএ আইনের মাধ্যমে বা এই কোনো রকম এইরকম ভারতীয় নাগরিকত্ব আইন এনে তারা কিন্তু তাদের আওতায় ফেলে তাদের কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হবে এবং তাদের কিন্তু যে নাগরিকত্ব সেটা কিন্তু পেতে সাহায্য করবে। এবার এটা হবে কতদিনে সেটা আমরা জানি না, আপাতত 2014 সালেই কিন্তু যারা এসেছেন 31শে ডিসেম্বর তারাই কিন্তু করতে পারছেন। আচ্ছা, তারপরে দেখি, অর্থাৎ আগে নিয়ম ছিল যারা 2014 সালের 31শে ডিসেম্বরের পূর্বে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তারা এই সুযোগ পাবেন, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার এখন 2024-এর 31শে ডিসেম্বর অবধি করেছেন, সুরক্ষা প্রদান দিয়েছেন, কিন্তু আবেদন করার এখনও অফিসিয়ালভাবে নোটিফিকেশন দেয়নি, যার জন্য কিন্তু আমরা এখনও 2014 অবধি যারা এসেছেন তারাই আবেদন করতে পারছেন, কিন্তু ছাড় পেয়ে গেছেন বা সুরক্ষা পেয়ে গেছেন 2024 সালের 31শে ডিসেম্বর অবধি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয়কে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি মহাশয়কে, কেন্দ্রীয় আরও যে অন্যান্য সরকার মণ্ডল রয়েছে তাদেরকে সকলকে এখানে একটা ধন্যবাদ জানাচ্ছে। যাই হোক, এভাবে বলা হয়েছে। তারপরে যদি আমরা দেখি এখানে শান্তনু ঠাকুর কিছু বলেছে, সেটা যদি আমরা দেখি, যে সিএতে আবেদনের জন্য ভারতবর্ষে প্রবেশের সময়সীমা তারিখ 2014-এর 31শে ডিসেম্বরকে বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করলো স্বরাষ্ট্র মন্ত্রক। দেখুন, সকলেই একই রকম কথা বলছে। আমি আপনাদের বারংবার আবারও বলছি যে আপনারা এই যে ছাড় পেয়েছেন 2024 সাল অবধি, এখনই কিন্তু সিএর আন্ডারে আপনারা আবেদন করতে পারছেন না, কেননা আমরা যখন অনলাইনে আবেদন করতে যাচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওখানে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি কিন্তু অপশন আছে, এখনও কিন্তু 2024 সালের অপশন আসেনি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আরও নিচের দিকে, এখানে পরিষ্কার করে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, আমি আপনাদের জন্য ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল এই নোটিফিকেশন কিন্তু সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি। যাই হোক, এই হচ্ছে টোটাল বিষয়। এবার আমরা চলে আসি, এটা তো আমরা নোটিশে কী কী বলা হয়েছে সেটা দেখলাম, এবার আমরা চলে আসি নর্মালি কি, যে এই যে সিএ আইন আমরা দেখেছি যে ভারতীয় মনে করুন বহু মানুষ রয়েছে যারা পাসপোর্ট বানিয়ে নিয়েছে ভারতীয়, তারপরে আধার কার্ড রয়েছে, আরও যারা যা থাকে ডকুমেন্ট, প্যান কার্ড থেকে ধরে রেশন কার্ড থেকে ধরে সমস্ত কিছু বানিয়ে নিয়েছে, কিন্তু সেগুলো বৈধ নয়। মানে আপনি বাংলাদেশ থেকে এসে এগুলো কিন্তু বানিয়েছেন, তাহলে সেগুলোকে ভ্যালিডেশন করার জন্য আপনাকে কী করতে হবে, সিএতে আবেদন করতে হবে। এবার সিএ আইনে কী বলা হয়েছে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। দেখুন, সিএ আইনটা যদি আপনারা ভালো করে দেখেন, অনেকেই আছেন বুঝতে পারেন, অনেকেই বুঝতে পারেন, অনেকেই এখনও জানেনই না যে কীভাবে করতে হবে, কারা করতে হবে। তো আমি সিম্পল ভাষায় কয়েকটা পয়েন্টের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই, তাহলে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন, অত বড় বড় নোটিফিকেশান দেখার কিন্তু দরকার নেই, তাই না? আমি আপনাদের বলি, সিএ আইনে বলা হয়েছে যদি আপনি পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি ভারতবর্ষে প্রবেশ করে থাকেন এবং সেই প্রবেশ তারিখটা যেন অবশ্যই 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে হয়, তাহলেই কিন্তু আপনারা এই যে সিএ আইন রয়েছে এই আওতায় পড়ছেন। যদি এর বাইরে আপনি এসে থাকেন, ধরুন আপনি 2014 সালের পরে এসেছেন, তাহলে কিন্তু আপনি সিএ আইনে পড়ছেন না। প্রথম ক্রাইটেরিয়া বা প্রথম নিয়ম এটা আপনাদের মানতে হবে। আপনি যদি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে না প্রবেশ করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আশা করি আপনাদের এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। এবং এটাও বলা হয়েছে আপনি শুধুমাত্র প্রবেশ করলেই হবে না, আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি যেখান থেকে এসেছেন সেই গভর্নমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট লাগবে, যেটা ম্যাক্সিমাম মানুষের কাছে নেই। কেমন, ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন, ধরুন আপনি পাকিস্তান থেকে এসেছেন, ধরুন আপনি আফগানিস্তান থেকে এসেছেন, তাহলে অবশ্যই আপনার কাছে সেই গভর্নমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট থাকতে পারে। মানে এমন নয় যে আপনার সেখানকার আধার কার্ড বা ভোটার কার্ড বা তাদের যে আইডি প্রুফ রয়েছে সেটাই থাকতে হবে। আপনি কোথাও কাজ করতেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যে কোনো ডকুমেন্ট যদি থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষের কিন্তু এই ডকুমেন্টগুলো নেই। সেক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন সেটাও আমরা পরে আসছি। আচ্ছা, এই দুটো নিয়ম গেল। তারপরে কি বলা হয়েছে, তারপরে বিশেষ কিছু সম্প্রদায় রয়েছে যাদেরকে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, এরাই শুধুমাত্র নাগরিকত্ব পাবে আর বাকিরা কিন্তু পাবে না। যেরকম হিন্দু, পার্সি, শিখ, জৈন, খ্রিস্টান, বুদ্ধিজম, এরকম কয়েকটা রয়েছে, তারাই কিন্তু
এই যে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারবে সিএএ আইনের মাধ্যমে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সকলেই যে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারবে সেটা কিন্তু নয়। তো কারা আবেদন করতে পারবে? যারা এই বিশেষ কয়েকটি সম্প্রদায়ভুক্ত থাকবেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তাহলে 3টা নিয়ম আপনারা বুঝে গেলেন। এবার আরও একটা নিয়ম বলা হয়েছে, সেটা হচ্ছে আপনি ভারতে রয়েছেন বর্তমানে, তাহলে ভারতীয় যে কোনো একটা ডকুমেন্ট সেটা সকলের কাছেই আছে, সেটা হবে। এবং সাথে সাথে 3টা কিন্তু আপনাদের অ্যাফিডেভিট লাগে। 3টার মধ্যে একটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা আপনি প্রথমত আপনার রেসিডেন্টাল সার্টিফিকেটের মাধ্যমে বানাবেন, বা আপনার লোকালিটি থেকে আপনার ক্যারেক্টারের যে সার্টিফিকেট সেটা বানিয়ে দেবে, এবং সেটাকে নিয়ে গিয়ে পরে আপনাকে কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করতে হবে, নোটারি করতে হবে। আচ্ছা, তারপরে আরও 2টা কিন্তু ডিক্লারেশন লাগে, যেটাকে আমরা 3টা অ্যাফিডেভিটের মাধ্যমে কভার করছি, যেটা একটা এই ক্যারেক্টারে চলে গেল 3টা অ্যাফিডেভিটের মধ্যে একটা, আর 2টো যে অ্যাফিডেভিট থাকে সেটা হচ্ছে ধরুন আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে হ্যাঁ আপনি মনে করুন বিদেশি ঘোষণা করছেন। এবার অনেকেই আবার এখানে কোশ্চেন করে যে এই যে আপনি ঘোষণা দিচ্ছেন আপনি বিদেশি, সেক্ষেত্রে আপনার ফিউচারে প্রবলেম হবে কিনা। দেখুন, একটা জিনিস ভাবুন, নর্মালি সিম্পলি লজিক্যালি ভাবুন, ধরুন আপনি নিজেকে যদি বাংলাদেশি বলে ঘোষিত নাই করেন, তাহলে আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য কেন আবেদন করবেন, তাই না? তো অবশ্যই আপনি বিদেশি বলে ঘোষণা করছেন, তারপরেই আপনি ভারতীয় নাগরিকত্ব নিতে যাচ্ছেন। এবার অনেকে ভাবে যে বিদেশিভাবে মানে ঘোষণা করে দিচ্ছি, আমার চাকরি রয়েছে, হয়তো আমার চাকরি চলে যাবে, বা আমার জমি জায়গা রয়েছে সেগুলো হয়তো চলে যাবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। আপনি যদি নিজেকে বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগানিস্তানি নাই দেখান, তাহলে কিভাবে আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে চান? কারণ আপনি অলরেডি যদি ভারতীয় থাকেন, তাহলে আবার আপনার নাগরিকত্ব নেওয়ার কী দরকার, তাই না? তো সেক্ষেত্রে আমি আপনাদের বলছি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনার অনেক জমি রয়েছে, আপনি চাকরি করছেন, এটা কোনো সমস্যা নেই। আপনারা দেখছেন, আপনাদের যদি আরও ডাউট মনে থাকে, তাহলে আপনারা যে কোনো সিএ ক্যাম্পে ভিজিট করতে পারেন, যেখানে সিএ অ্যাপ্লিকেশনগুলো করা হয়, সেখানে গিয়ে দেখতে পারেন তাদের যারা ইতিমধ্যে চাকরি করছে এবং তারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে, তাদের সাথে আলোচনা করতে পারেন। এরকম মানে যদি ডাউট থাকে তাহলে এগুলো আপনারা কিন্তু নিজের আগে ক্লিয়ার করতে পারেন। এবার আপনারা বলবেন দাদা কোথায় তাহলে ক্যাম্প আছে? দেখুন, ক্যাম্প আপনার এলাকায় কোথাও না কোথাও অবশ্যই আছে, আপনি একটু খোঁজ নেন। যদি আপনার ডিস্ট্রিক্টে না থাকে, তাহলে আপনার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে রয়েছে, সেখানে যান। যদি আপনাকে একটু রিসার্চ করতে হয়, তাহলে আপনাকে নিজেকে দৌড়াদৌড়ি কিন্তু করতে হবে, তাই না? তাহলে এটা গেল। এইবার এই 2টো ডিক্লারেশন, এফিডেভিট, তারপরে মনে করুন এগুলো ছাড়া বা আপনার যে ডকুমেন্ট এগুলো ছাড়া আরও একটা ডকুমেন্ট দরকার হয়, সেটা হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট, যেটা আপনি সত্যি যে আপনি মানে হিন্দুত্ব বা যে ধর্ম থেকে আপনি বিলং করছেন সেটার যে সার্টিফিকেট সেটা কিন্তু দরকার হয়। এবার এই সার্টিফিকেট কোথায় দেওয়া হয় আমরা দেখেছি, আমি অ্যাড্রেস অনেক দিয়েছি আপনাদের, যে আপনাদের যদি ডিস্ট্রিক্ট ধরুন উত্তর দিনাজপুর রয়েছে, তো সেক্ষেত্রে কোথায় দেওয়া হচ্ছে, ধরুন আপনার নর্থ 24 পরগনা রয়েছে, সেখানে কোথায় দেওয়া হচ্ছে, নদিয়াতে কোথায় দেওয়া হচ্ছে, এরকম করে আমার একটা পোস্ট রয়েছে, ডেসক্রিপশনে আপনারা দেখবেন লিঙ্ক রয়েছে iomong.in, সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন যে হিন্দুত্বের সার্টিফিকেট ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু সেখানে আপনারা পরপর সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি মনে থাকলে আমি লিঙ্ক কিন্তু নিচে অ্যাড করে দিচ্ছি, সেখানে ক্লিক করলেও আপনারা কিন্তু পেয়ে যাবেন যে আপনার এলাকায় হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় দেওয়া হচ্ছে। অনেকেই আবার বলেন যে দাদা টাকা নেওয়া হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু টাকার একটা কমপ্লেন আসছিল যে ভালো পরিমাণ টাকা নেওয়া হচ্ছে, পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয়। কোনো রকম টাকা কিন্তু আপনার কাছে লাগবে না। আপনার যদি মনে হয় সেই মন্দিরে আপনি 50 টাকা, 100 টাকা, 10 টাকা, 5 টাকা দান করতে চান, সেটা কিন্তু অনায়াসে সেই দান বক্সে করে আসতে পারেন। এটা আর এক্সট্রা আপনাকে ফোর্স করে কিন্তু কোনো রকম টাকা নেওয়া হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই জিনিসগুলো যদি আপনি জোগাড় করে নেন, সাথে একটা আপনার মোবাইল নাম্বার লাগবে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটাতে SMS আসবে, রিচার্জ করার মোবাইল নাম্বার, রিচার্জ নেই এমন নাম্বার দিলে কিন্তু হবে না। সেই মোবাইল নাম্বার লাগবে, একটা ইমেল আইডি লাগবে, তাহলে আপনারা আবেদনের যোগ্য। এবার আমি আপনাদের বলেছিলাম যে যাদের বাংলাদেশের ডকুমেন্ট নেই তারা তো আবেদন করতে পারবেন, তাহলে তাদের কি উপায় রয়েছে? দেখুন, তাদের ক্ষেত্রে একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে আপনি এখন ডকুমেন্ট আপলোড দিচ্ছেন না বা এখন আপনার নেই, কিন্তু পরবর্তীতে আপনি দেখাবেন। পরবর্তী বলতে কখন? যখন আইবি ভেরিফিকেশন হবে, যখন আপনাকে ভেরিফিকেশন রাখবে তখন আপনি দেখাবেন। এবার অনেকেই আছেন যে আবেদনটা করে রাখলেন, কারণ আবেদন করে রাখলেই তো সাথে সাথে ডাক পাওয়া যায় না, একটা সিরিয়ালি ডাক আপনি পাবেন। তো দেখা যাচ্ছে আবেদন করার 3 মাস পরে আপনি ডাক পেলেন। তো এই 3 মাসে যদি আপনি পারেন আপনার ডকুমেন্ট জোগাড় করতে, তাহলে করবেন কীভাবে? ধরুন আপনি যেখানে ছিলেন সেখানে আপনার কেউ আত্মীয় থেকে গেছে, বা আপনার বন্ধুবান্ধব কেউ রয়েছে, বা আপনাদের ফ্যামিলিগতভাবে কেউ রয়েছে সেখানকে, তাহলে আপনি বলতে পারেন যে আপনার ওখানে যে মানে যেখানে কাজ করতেন সেখানকার কোনো ব্যাংকের বই, বা মনে করুন যেখানে কাজ করতেন সেখানকার কোনো কার্ড বা রিভার কার্ড যাই কোনো থাকুক না কেন, সেইটা যদি জোগাড় করে পাঠাতে পারে তাহলে খুব ভালো। অনেকের দেখছি আবার সেখানকার যে আইডেন্টি প্রুফ ছিল সেটা কিন্তু জোগাড় করতে পেরেছে, তাদের যে পুরনো লিস্ট সেটা থেকে বের করতে পেরেছে। যেমন আমাদের ধরুন 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করলে দেখা যাবে অনেকের নাম ছিল সেখানে, তো সেই নামগুলো ওইভাবে যদি আপনি কোনো মানে জোগাড় করতে পারেন, করে কিন্তু আপনি ভেরিফিকেশন গেলে অবশ্যই আপনি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা গেল। এবার আরও একটা জিনিস, সেটা হচ্ছে অনেকেই বলেন যে দাদা হিন্দুত্বের সার্টিফিকেট আমি অন্য ডিস্ট্রিক্ট থেকে নিলে হবে কিনা, আমার সেম ডিস্ট্রিক্ট থেকে না দিলে, আপনি যেখান থেকে নিন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি পুরো মানে যেখান থেকে পাবেন, আপনার নিজের ডিস্ট্রিক্টে যদি দেওয়া হয় তো খুব ভালো, যদি না থাকে তাহলে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে গিয়ে কিন্তু আপনারা
নিতে পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। আপনি অনায়াসে কিন্তু আপনি সেই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই জিনিসগুলো থাকলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন, এটা আপনারা বুঝে গেলেন। তাহলে সিএ নিয়ে আপনারা কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না, কারা যাদের ডকুমেন্টস নেই তারা কীভাবে করবেন, এটা আপনারা বুঝে গেলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে যারা মনে করুন 2014 সালের পরে মনে করুন 2024-এর মধ্যে এসেছে, এবার এখানে অনেকেই মানে আনন্দিত হয়ে যাচ্ছিলেন এই নোটিশ পেয়ে যে আপনারা হয়তো এখন আবেদন করতে পারবেন, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু আপনাদের সুরক্ষা দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, আপনাদের কিন্তু কোনো রকম আবেদন করতে দেওয়া হচ্ছে না। অনলাইনে আমরা যদি দেখতে যাই, আবেদন করতে যাই, তাহলে আমরা সেখানে দেখছি এখনও জিজ্ঞেস করছে যে আপনি কি 31শে ডিসেম্বর 2014-র মধ্যে ভারতে প্রবেশ করেছেন। ওখানে যদি আপনি ইয়েস করেন তাহলেই পরবর্তীতে আপনি যেতে পারছেন আবেদন করতে, না হলে কিন্তু সেখান থেকে আপনাকে বের করে দিচ্ছে, কোনো রকম কিন্তু আপনি আর আবেদন করতে পারছেন না। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তাহলে এবার আপনাদের করণীয় কি, বা আপনাদের কি কোনো চান্সেস রয়েছে কিনা? অনেকেই দেখছি কমেন্ট করছেন, দাদা যারা 2024 সাল অবধি এসেছে তাদের জন্য কি সিএ আবেদন চালু হয়েছে? না, তাদের জন্য কিন্তু চালু হয়নি, আর কবে হবে সেটাও কিন্তু বলেনি, বা তাদের জন্য সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেবে কিনা সেটাও কিন্তু কোথাও ক্লিয়ার করে বলেনি। কিন্তু আপনাদের সুরক্ষা দিয়েছে, বা আপনাদের কোনো রাজ্য পুলিশ বা সেন্ট্রালের পুলিশ কোনো রকম আপনাদের ডিস্টার্ব করবে না, কোনো রকম আপনাদের হ্যারাসমেন্ট করবে না, কোনো রকম কিন্তু আপনাদের গ্রেপ্তার করবে না। বা আমরা দেখছি লাস্ট টাইম এই মালদাতে, কালকেই হয়তো দেখলাম এক নিউজে, যে সেখানে মালদাতে কিন্তু হোল্ডিং সেন্টার করা হয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। হোল্ডিং সেন্টার মানে কি, আমরা দেখলাম ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হয়, সেই রকম হচ্ছে হোল্ডিং সেন্টার কিন্তু করা হচ্ছে, এবং সেখানে কিছু বাংলাদেশি যারা ধরা পড়ছে তাদের কিন্তু রাখা হচ্ছে, এবং সেখানকার যে প্রসিডিউর বা ট্রিটমেন্ট রয়েছে সেখানে করার পরে তারা কিন্তু অফিসিয়ালিভাবে যেভাবে পুশব্যাক করতে হয় সেটার কিন্তু প্রসেস চালাচ্ছে, যেটা আমরা দেখলাম মালদাতে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আস্তে আস্তে দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এরকম হোল্ডিং সেন্টার করা হবে, এবং সেই হোল্ডিং সেন্টারেই কিন্তু আপনারা দেখবেন বাংলাদেশি যারা গ্রেপ্তার হবে তাদের কিন্তু রাখা হবে, এবং পরবর্তীতে তাদের কিন্তু পুশব্যাক করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে 2024 অবধি ক্লিয়ার হয়ে গেল। এবার 2024-এর পরে যারা এসেছেন তাদেরও আমি বলছি সলিউশন দিয়ে দেবো, কারণ দুটো সলিউশন হয়ে গেল আমাদের। 3 নম্বর সলিউশন যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো যে আপনি যদি মনে করুন সত্যিই ভারতে মনে করুন, দেখুন একটা জিনিস ভাবুন, অনেকেই আছে যারা বাংলাদেশে অশান্তিতে রয়েছে, থাকতে পারছে না, তারা এখানে চলে আসতে চায়। তো এবার আপনাদের জন্য কিন্তু কোনো রকম ছাড় বা কোনো সিএ আন্ডারে আপনাদের আনা হচ্ছে না। তো আপনাদের কি করণীয়? আপনাদের করণীয় হচ্ছে এলটিভি ভিসা, অর্থাৎ লং টার্ম ভিসার মাধ্যমে কিন্তু আপনি এখানে থাকতে পারেন। এবার লং টার্ম ভিসা যখন আপনি আবেদন করবেন, সেটা কিন্তু অনেক কঠিন নিয়ম রয়েছে। এখানে কিন্তু আপনাকে ইন্ডিয়ান কাউকে গ্যারান্টার হিসাবে দিতে হবে, সে কিন্তু আপনার দায়িত্ব নেবে, এরকমভাবে কিন্তু ডিক্লারেশন দিতে হয়। তো সেটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে লং টার্ম ভিসা অ্যাপ্লাই করে ভারতে কিন্তু থাকতে পারেন। এবং লং টার্ম ভিসার মধ্যে থাকলে যে একটা বাই ন্যাচারালাইজেশন একটা মানে নিয়ম রয়েছে, সেই নিয়মের মাধ্যমে কিন্তু আপনারা পরবর্তীতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। এবার যদি এখানে আপনাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আপনারা মেসেজ করবেন। আর হাই হ্যালো মেসেজ করবেন না, আপনাদের যে প্রবলেম সেটা লিখে মেসেজ করে দিবেন, তাহলে তৎক্ষণাৎ সেটার রিপ্লাই কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। আর যদি হাই বলেন, তারপরে আমি হ্যালো বলবো, তারপরে কথা শুরু হবে, এইরকম কিন্তু হয় না। তো বুঝতেই পারছেন অনেক মেসেজ আসে, সেক্ষেত্রে আপনারা যে কোশ্চেনটা করতে চান সেই কোশ্চেনটা সরাসরি করে দেবেন। আমরা যদি মানে মনে করুন ফ্রি থাকি তাহলে তৎক্ষণাৎ রিপ্লাই পেয়ে যাবেন, আর যদি ফ্রি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 1-2 দিনের মধ্যে রিপ্লাই অবশ্যই পেয়ে যাবেন, বা আপনার যে প্রবলেম মানে রয়েছে সেটা অবশ্যই সলিউশন কিন্তু পেয়ে যাবেন। আর তাছাড়া অনেকেই আছেন যারা সিএ ক্যাম্প কিন্তু ভিজিট করতে চান, যেখানে আবেদন করে অনলাইনে চলছে। তো সেখানে গিয়ে আপনারা কিন্তু আরও বিস্তারিত জানতে পারেন কীভাবে কী করবেন, কোথা থেকে কী বানাতে হবে। যদি আপনাদের এই পিডিএফগুলো দরকার হয়, ক্যারেক্টার সার্টিফিকেট কীভাবে বানাবেন, বা অ্যাফিডেভিটের যে ড্রাফটগুলো রয়েছে সেগুলো যদি দরকার হয়, আপনারা কিন্তু ডিসক্রিপশনে iobong.in গিয়ে ওখানে সার্চ করতে পারেন যে সিএএ অ্যাফিডেভিট পিডিএফ, তাহলে কিন্তু চলে আসবে, এবং সেটা দিয়ে আপনারা ডাউনলোড করে কপি করে স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে আপনারা কিন্তু অনায়াসে সেটা করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, এটার রিপ্লাই কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবল করে দেবেন। তাতে করে হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর সাথে সাথে কী করবেন, ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।